যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রাইমারিতেও ট্রাম্পের জয়, আশা ছাড়ছেন না নিকি হ্যালি। বাইডেন জিতলেও গাজায় বর্বরতার সমর্থন দেয়ায় পড়েছেন মুসলমানদের রোষানলে। You need not be a Jew to be a Zionist. I'm a Zionist. এবার নিজেকে ইহুদিবাদী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সৌদি আরব বললেন বাইডেন। মন্তব্য নেই রিয়াদের। যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে এবার সৌদি আরবে জেলেনস্কি। যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, ব্রিটেন। এবং পাকিস্তানে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন অভিযোগ। ঘুষ হিসেবে জমি লিখে নেন বলে অভিযুক্ত করেছেন আদালত। তীব্র নিন্দা পিটিআইয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর দৌড়ে সবার আগে ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতেও জয় পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে এদিন নিজ দলের প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেট নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আরব মার্কিন ভোটারদের রোষানলে পড়েন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলমান প্রাইমারি নির্বাচনের ফলাফল দেখলেই সেটা স্পষ্ট। তার ধারে কাছেও নেই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি। একের পর এক প্রাইমারি নির্বাচনে জয় লাভ করছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে সবার চেয়ে এগিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনেও নিজের জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে নভেম্বরের নির্বাচনে তার প্রার্থী হওয়ার পথ আরও সহজ হলো। অন্যদিকে এদিন অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ দলের অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন তিনি। যদিও গাজায় চলমান যুদ্ধে একতরফা ইসরায়েলকে সমর্থন দেয়ায় অঙ্গরাজ্যটির আরব মার্কিন ভোটারদের রোষানলে পড়েছেন তিনি। বিপুল সংখ্যক ভোটাররা তাদের অবস্থানকে অনিশ্চিত বলে কাস্ট করেছেন। এতে নিজ দলেও অস্বস্তিতে ফেলেছে বাইডেনকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে প্রাইমারি নির্বাচন। পরবর্তী নির্বাচনের লক্ষ্যে এই প্রাইমারিকেই প্রেসিডেন্ট নির্বাচনের একটি ধাপ হিসাবে বিবেচনা করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন ইসরায়েল না থাকলে বিশ্বে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না। একই সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরব প্রস্তুত আছে বলেও দাবি করেছেন বাইডেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াদ। এভাবেই নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির লেট নাইট উইথ সেথ মেয়ার্স অনুষ্ঠানে অংশ নিয়ে এই দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না। For example, Saudi Arabia is ready to recognize Israel. অনুষ্ঠানে বাইডেন আরও বলেন বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত আছে বলেও দাবি করেন বাইডেন। তার এমন বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রিয়াদ। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সংহতি জানাতে তেল আবিব সফরকালে বাইডেন নিজেকে ইহুদিবাদী বলে উল্লেখ করেছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত জো বাইডেন গাজায় চলমান যুদ্ধেও তেল আবিবকে একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। অস্ত্র গোলাবারুদের পাশাপাশি দিচ্ছে আর্থিক সহায়তাও। এর পেছনে বেশ কয়েকটি কারণও চিহ্নিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইহুদিদের প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখে বলে জানা গেছে। গেলবারের নির্বাচনেও ডেমোক্রেটরা বড় ধরনের অনুদান পেয়েছে এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। আগামী নভেম্বরের নির্বাচনেও যাতে তাদের সমর্থন থাকে সেই চেষ্টাই করে যাচ্ছেন বাইডেন সহ তার প্রশাসন। এমন অবস্থানের কারণে নিজ দলেই বিপাকে পড়েছেন বাইডেন। অনেক মার্কিন নাগরিকও দ্রুত যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে এবার সৌদি আরব সফর করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রিয়াদে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি।
রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে নিজেদের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনের। মঙ্গলবার সৌদি আরব যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিনই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে সৌদি আরব। তাই মধ্যস্থতাকারী হিসেবে সৌদিকে নিয়ে আশাবাদী জেলেনস্কি। বলেছেন, সৌদি আরবের সক্রিয় সমর্থনের উপর ভরসা রয়েছে তার। যুবরাজও রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে যাবতীয় প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের কথা জানান। জেলেনস্কি আগেই টেলিগ্রামে লিখেছিলেন, যুবরাজের সঙ্গে তার আলোচনায় থাকবে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পশ্চিমা সহায়তা পেয়ে আসছে জেলেনস্কি প্রশাসন। আর্থিক এবং সামরিক সহায়তা দিলেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে নিজেদের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই জার্মানি, ব্রিটেন, স্পেন সহ ইউরোপীয় দেশগুলোর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমন সম্ভাবনার কথা বলার পর এ কথা জানায় দেশগুলো। তবে মস্কো হুঁশিয়ারি দিয়েছে, এমন পদক্ষেপ রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘাতের কারণ হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাদের পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রেরও। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আবারও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন আদালত। ঘুষ হিসেবে জমি লিখে নেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের। অন্যদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আগামী 2 মার্চ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে অভিযোগের পারও যেন কিছুতেই কমছে না। আবারও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আমলে নিয়েছেন দেশটির এক আদালত। মঙ্গলবার আদালতের রায়ে ঘুষ হিসেবে জমি লিখে নেওয়ার জন্য দায়ী করা হয় তাদের। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন অবৈধভাবে জমি লিখে নিয়েছেন ইমরান। অন্যান্য মামলায় গেল বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। এরই মধ্যে 4টি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 24 বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ইমরান, যেখানে 2টি দুর্নীতির মামলাও রয়েছে। এমনকি তাকে 10 বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এদিকে ফের বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। 2রা মার্চ বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত দেশব্যাপী এই বিক্ষোভের আহ্বান জানান দলটির নেতা শের আফজাল মারওয়াত। তিনি বলেন, কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান 8ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে কারচুপির বিরুদ্ধে রাজপথে নেমে আসুক পাকিস্তানের মানুষ। অন্তরা সেন, সময় সংবাদ। EDF Aluminium. Redefine possibilities. ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। ঘণ্টায় 35 মাইল বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে দাবানল গ্রাস করেছে অঞ্চলটির লাখ লাখ একর জমি। ভয়াবহতা ছড়িয়ে পড়েছে পাশের অঙ্গরাজ্য ওকলাহোমাতেও। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু অঞ্চল। সোমবার বিকেলে শুরু হওয়া এই দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 5টি সক্রিয় দাবানল গ্রাস করেছে লাখ লাখ একর জমি। ঘণ্টায় প্রায় 35 মাইল বেগে বইছে বাতাস, যে কারণে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, পুড়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। দাবানল থেকে বাঁচাতে অঙ্গরাজ্যটির হাচিনসন, মুর, গ্রে, আর্মস্ট্রং কাউন্টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে কাজ করছে 50টির বেশি স্বেচ্ছাসেবক দল। 200 জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছে টেক্সাসের একটি গির্জায়। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। তাদের মতে, তীব্র বাতাস আর কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এদিকে দাবানল টেক্সাসের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ওকলাহোমাতে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্ক বাড়ছে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে। ওকলাহোমা এমার্জেন্সি ম্যানেজমেন্ট এরই মধ্যে রজার মিলস ও এলিস কাউন্টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। জাপানে আশঙ্কাজনক হারে কমে গেছে শিশু জন্মহার। আগের বছরের তুলনায় 2023 সালে শিশু জন্মহার রেকর্ড 5.1% কমেছে দেশটিতে। এর পাশাপাশি উদ্বেগজনকভাবে কমে গেছে বিয়ের হারও। গেল 90 বছরের মধ্যে জাপানে প্রথমবারের মতো এক বছরে বিয়ের সংখ্যা 5 লাখের নিচে নেমে এসেছে। জাপানের প্রধানমন্ত্রী দেশটিতে জন্মহার কমে যাওয়া মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করছেন। জাপানে জনসংখ্যা বৃদ্ধির হার 2000 সালের শেষ দিকে ছিল প্রায় শূন্য। 2010 সালের দিকে এসে এই হার নিম্নমুখী হতে শুরু করে, আর সাম্প্রতিক বছরগুলোতে শিশু জন্মহার ঠেকেছে আশঙ্কাজনক অবস্থায়। গত 10 বছরে নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে জাপান প্রতি বছর নিজের রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার জাপান সরকার কর্তৃক প্রকাশিত সবশেষ তথ্যে দেখা গেছে দেশটিতে আগের বছরের তুলনায় 2023 সালে শিশু জন্মহার রেকর্ড 5.1% কমেছে। গেল বছর দেশটিতে 7,58,631 শিশুর জন্ম হয়েছে। কমতে থাকা জন্মহারের পাশাপাশি জাপান সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিয়ের হারও। 2023 সালে 4,89,281টি বিয়ে হয়েছে দেশটিতে, আগের বছরের তুলনায় যা 5.9% কম। গেল 90 বছরের মধ্যে এটি জাপানে এক বছরে বিয়ের সংখ্যা 5 লাখের নিচে নেমে আসার ঘটনা। এই অবস্থায় দেশটিতে জনসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গেল কয়েক বছর ধরে জন্মহার বাড়াতে জনগণকে নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে জাপান সরকার। বেশি সরকার নিলে নগদ অর্থসহ নানা সুবিধার ঘোষণাও দেয়া হয়েছে। তবে সমীক্ষা বলছে শিশুর লালন পালনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি জাপান। এ কারণে অনেকে সন্তান নিতে চান না। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের পূর্বাভাস অনুযায়ী 2070 সাল নাগাদ জাপানের জনসংখ্যা বর্তমান অবস্থার তুলনায় প্রায় 30% কমে যাবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির কমতে থাকা জন্মহার মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, জাপানে জন্মহার বৃদ্ধির জন্য এখনই ব্যবস্থা নেয়ার উপযুক্ত সময়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবে একদিনে 7 জনের শিরোচ্ছেদ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন গড়ে তোলা ও অর্থায়নের দায়ে ওই 7 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর মঙ্গলবার শিরোচ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে 2022 সালের মার্চ মাসে 81 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এটি একদিনের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। মৃত্যুর 8 দিন পর রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ হস্তান্তর করা হলেও মিলছে না শেষ শ্রদ্ধা জানানোর জায়গা। নাভালনির মুখপাত্রের দাবি, বহুবার যোগাযোগ করার পরও সরকারি বেসরকারি কোনো শেষকৃত্য সংস্থাই রাজি হচ্ছে না শ্রদ্ধা জানানোর জায়গা দিতে। কেউ বলছে জায়গা খালি নেই, কিছু জায়গা নাভালনির নাম শুনেই বাতিল করে দেওয়া হচ্ছে। আবার কিছু স্থানে নাভালনির জন্য কাজ করতে সরাসরি দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে ভয়ভীতি দেখানোর জন্য জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে আটক করা হয় নাভালনির আইনজীবীকে, যদিও কিছু ঘন্টার মধ্যেই তাকে আবার ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় একের পর এক বাংলাদেশি খুন হচ্ছেন। এবার ফ্রি স্টেট প্রদেশে দোকানে ঢুকে মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে এক প্রবাসীকে। নিহত শামসুল আলমের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বারবার হত্যাকাণ্ডে আতঙ্কে প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দীর্ঘ 17 বছর ধরে দূর প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন। কথা ছিল শীঘ্রই প্রবাস জীবন শেষে মাতৃভূমিতে ফেরার। তবে সে আশা পূরণ হলো না দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলমের। দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের কোয়াকোয়া শহরের কেস্টেলে প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন শামসুল আলম। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হঠাৎই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অকালে ঝরে যায় এই রেমিটেন্স যোদ্ধার প্রাণ। প্রত্যক্ষদর্শী জানান, অজ্ঞাত 4-5 জন বন্দুকধারী দোকানে ঢুকে শামসুল আলমের মাথায় এবং বুকে 5 রাউন্ড গুলি করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই ঘটনাস্থল ত্যাগ করেন সন্ত্রাসীরা। মর্মান্তিক এবং নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাঙালিরা ওনাকে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করেন। স্থানীয় একটি মসজিদে ওনার জানাজা সম্পন্ন হয় এবং এরপরে ওনাকে দেশের উদ্দেশ্যে পাঠানো
সকল ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় বাঙালিরা। যারা এখানে ব্যবসা পরিচালনা করছেন ওনারা একজন মারা যাচ্ছেন, তো আমরা এটা সুস্থ একটি বিচার চাই। গত 2 মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নিহত হয় 9 প্রবাসী বাংলাদেশি এবং 1 বছরে খুন হয়েছেন 62 জন। এতে করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উদ্বেগ বেড়ে চলছে। নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুরে। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন, তবে বাংলাদেশে তার স্ত্রী, 1 মেয়ে ও 1 ছেলে রয়েছেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান আত্মীয়রা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর পোপো ক্যাটেপেটল আগ্নেয়গিরিতে আবারও শুরু হয়েছে অগ্নুৎপাত। মঙ্গলবার কালো ধোঁয়া, ছাই ও গ্যাস প্রায় 2 কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে করে ওই এলাকায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। জনগণকে আগ্নেয়গিরির আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকোর এই আগ্নেয়গিরিতে প্রায়ই অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এটি দেশটির সক্রিয় একটি আগ্নেয়গিরি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রাইমারিতেও ট্রাম্পের জয়, আশা ছাড়ছেন না নিকি হ্যালি। বাইডেন জিতলেও গাজায় বর্বরতার সমর্থন দেয় পড়েছেন মুসলমানদের রোষানলে। You need not be a Jew to be a Zionist. I'm a Zionist. এবার নিজেকে ইহুদিবাদী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সৌদি আরব বললেন বাইডেন। মন্তব্য নেই রিয়াদের। এবং যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে এবার সৌদি আরবে জেলেনস্কি। যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, ব্রিটেন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাইসা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।